নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আমার ছোট্ট মায়ের আজ আমি প্রেডিকশন করব। এই প্রেডিকশনটি খুব ইম্পর্টেন্ট এবং একটা ইন্টারেস্টিং প্রেডিকশন। তাই এই প্রেডিকশনের পূর্বে আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলবো যে আমার চেম্বার চলছে। কাল আমার বহরমপুরের চেম্বার 22 তারিখের পরিবর্তে সেটা 26 তারিখে হয়ে গেছে। অনেকে কিন্তু বুঝতে পারিনি 22 তারিখে আমার চেম্বারটা হয়নি বলে ভেবেছে চেম্বারটা এই মাসে হবে না। তো যাই হোক, একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে, কেননা সবাই তো আর প্রত্যেক দিন আমার অনুষ্ঠান দেখেন না। তাই জন্য 23 তারিখ থেকে 22 তারিখের চেম্বারটা হয়নি। 23 তারিখ থেকে কিন্তু আমি টেলিভিশনে ডেটটা দিয়েছিলাম। যাও একটু অসুবিধা হয়েছে, কিন্তু কালকে আমার চেম্বারটা হচ্ছে। যতজনই আসুক, 5 জন, 10 জন, 15 জন, 1 জন, 2 জন, চেম্বার কালকে হচ্ছে। কিন্তু আমি বারবার ধরে আমার লাইভ অনুষ্ঠানে, আমি আমার যে অনলাইনের প্রেডিকশন সেখানেও বারবার ধরে বলেছি যে যারা যারা যোগ্য, যারা যারা স্টোন এইগুলোতে বিশ্বাস করেন, তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না। অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করছি যে বাবা বলছে আমি তো আমার ছেলের প্রেডিকশন করব, বাবার হাতে 6টা স্টোন, বাবা ছেলেকে নিয়ে চেম্বারে ঢুকছে। তো এইগুলো কিন্তু আমাকে ইরিটেট করা। এইটুকু বোধ বুদ্ধি যদি না থাকে যে স্টোন কে আমি বিশ্বাস করি না, বা স্টোন কখনো রেমেডি নয়, বা স্টোন পরে আমার চেম্বারে ঢুকবেন না, এইটা কেবল মাত্র কিন্তু নির্দেশনামা নয়, এটা অ্যাস্ট্রোলজির সত্যতা, রিয়েলিটি। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যেই ভাঁওতাবাজি বন্ধ হোক। এই যে জঘন্য চক্রান্ত, একটা নেগেটিভ সোর্স ইনক্রিজ করা হয়েছে, এই নিয়ে আজকে আমি আলোচনা করে অহেতুক সময়টাকে বৃদ্ধি করব না, যেহেতু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রেডিকশন করব। শুধু আমি এইটুকুই বলবো, আমার চেম্বারে আমার সামনে তোমরা যারা আসবে, আপনারা যারা আসবেন, আপনারা সবাইকে বলছি স্টোন পরে কখনো আসবেন না। অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে স্টোনকে কখনো রেমেডি হিসেবে মেনে নেওয়া হয়নি। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি দেখিয়ে দিয়েছে যে স্টোন কখনো রেমেডি হতে পারে না। তার বহু উদাহরণ এবং এক্সাম্পল আমি বহুবার বলেছি। কোনো একজন নায়ক স্টোন পরে আছেন বলে, কোনো একজন লেজেন্ড স্টোন পরে আছেন বলে স্টোনটা রেমেডি হয়ে গেল, এই ভুল ধারণা ত্যাগ করার প্রয়োজন। এই নিয়ে বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলবো আমার কিছু কিছু নিয়ম আছে। যেমন যারা সেলিব্রিটি তারা কখনো আমার চেম্বারে আসবেন না। কিছু কিছু সেলিব্রিটি আছেন, তারা বলেছেন আমরা সেলিব্রিটি নয়, সাধারণ মানুষ হয়ে আপনার কাছে যাব, এসছে। যারা যারা স্টোনকে বিশ্বাস করেন, যারা যারা এই যোগ্য শাস্ত্রীজি, ঈশ্বরকে সামনে রেখে যে একটা ভাঁওতাবাজি মিথ্যাচার চলছে, তাদের প্রতি আস্থা যাদের আছে, তারা কখনো আমার দরবারে আসবেন না, তারা কখনো আমার চেম্বারে আসবেন না, তারা কখনো আমার সামনে আসবেন না। এই যে অহেতুক ইরিটেট করছেন আপনারা আমাকে, আমি কিন্তু আপনাদের কোন রকমের, যেমন আমি ঘাট ধরে ফরিয়াপুকুরের চেম্বার থেকে তাড়িয়ে দিলাম একদম প্রথম ক্যান্ডিডেট যিনি ছিলেন। তো আমাকে এরকম নেগেটিভ কাজ করতে হচ্ছে, বা আমাকে চিৎকার করতে হচ্ছে, কেননা আমি তো এইগুলো বিরোধী। আমি এইগুলোকে, এবং আমি বলে দিই আমার কাছে আসতে হলে এইগুলোকে কখনো কিন্তু এইগুলো পড়ে আসবেন না, বা এইগুলোকে যারা বিশ্বাস করেন তারা আসবেন না। তারপরেও আসছেন কেন? আমি তো বারবার ধরে বলছি। এই নিয়ে পরবর্তীকালে আমি আরো ডিটেলিং করব, বুঝিয়ে দেবো আপনাদের। আজকে আর নতুন করে বোঝাচ্ছি না, কেননা বোঝাতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাই জন্য প্রথমেই আমি আবার আপনাদেরকে হাত জড়ো করে অনুরোধ করছি,
যারা যারা স্টোন, যারা যারা যোগ্য, যারা যারা অ্যাস্ট্রোলজি মিরাকল ম্যাজিক বলে মনে করেন, তারা তারা আমার কাছে আসবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার রয়েছে, তাদের কাছে যাবেন। ছোট্ট একটা বিজ্ঞপ্তি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি আপনারা যদি আমার কাছে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। কেমন? আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি সেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে আমি 48 আওয়ার্স এর মধ্যে, 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। যদি মনে করেন প্রেডিকশনটি মূল্যবান, মনে করাটা আপনাদের উপর নির্ভর করছে, যদি মনে করেন তাহলে অবশ্যই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। আর আরেকটা কথা, কেবলমাত্র জানতে চাই, আবার প্রেডিকশন করাই জানি, কখনো আমার কাছে প্রেডিকশন করাবেন না। কেননা অনলাইনের প্রেডিকশন ফিস 3000 টাকা, চেম্বারে 1500 টাকা। এগুলো কি কম নাকি আজকের দিনে? যদি আপনারা সিরিয়াস হন এবং মনে করেন যে আমার নেগেটিভিটিকে আমি ফাইন্ড আউট করব, বা আমার সন্তানের নেগেটিভিটিকে আমি ফাইন্ড আউট করব, বা আমার যাকে নিয়ে যাচ্ছে আমার আত্মীয় নেগেটিভিটিকে আমি ফাইন্ড আউট করবো এবং শর্ট আউট করব, এবং আমি বারবার ধরে বলেছি শর্ট আউট করা মানে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা, কিন্তু রেমিডি ফেরি আমি করি না। রেমিডি আমি তাদেরকেই দিই যারা বলে আপনার কাছে স্যার আমি নিজেকে স্যারেন্ডার করে দিলাম। কেবলমাত্র আমি তাদেরকেই কিন্তু রেমিডি দিই। আমার কাছে নিজেকে পুরোপুরি স্যারেন্ডার করে দিতে হবে, তবেই আমি রেমিডি দিই, আদারওয়াইজ রেমিডি দিই না। আর যাদের যাদের এই মন মানসিকতা নেই, কেবল একটু জেনে নি কবে সুদিন আসবে, বেকার বেকার অর্থ খরচ করবেন না। কেননা আমার ফিস খুব একটা কম নয়, আমি তো নিজেই বলছি। হ্যাঁ, একদম বেকার বেকার কিন্তু অর্থ খরচ করবেন না। আমি ছোট্ট করে একটু জানিয়ে দিই, আমি জানি না এই যেই আমার ছোট্ট মায়ের প্রেডিকশনটি করব, তার বোধহয় বাবা আমাকে প্রেডিকশন করতে দিয়েছে। তিনি এই সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি বা জন্মছক, স্পট ইমপ্লিমেন্টেশন ছক এগুলো সম্পর্কে জানেন কিনা, তাই একটু ছোট্ট করে জানিয়ে দিই, বা তার আত্মীয়রাও জানেন কিনা আমি জানি না, তাই জন্য একটু ছোট্ট করে জানিয়ে দিই। জন্মছক দ্বারা কিন্তু কখনো প্রেডিকশন করা হয় না, কিন্তু যেহেতু এর বয়স, এ কিন্তু 2012 সালে জন্মেছে, 24 মানে একদম জাস্ট ওই 11 বছর 12 বছর চলছে বা ক্রস করেছে। সুতরাং এই সময়টাই কিন্তু জাস্ট স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করার সময়। কিন্তু 10 বছরের কম যারা, তাদের কিন্তু জন্মছক দ্বারাই প্রেডিকশন করা হয়। কিন্তু যাদের বয়স ওই 11, 12 বা তার বেশি, একদম 40, 50, 60, 70, তাদের স্পট ইমপ্লিমেন্টেশন ছক দেখেই কিন্তু প্রেডিকশন করতে হয়। কেন করতে হয় এটা নিয়েও বহুবার বুঝিয়েছি, আজকে আমি বুঝাবো না। এখন জন্মছক কি? আমরা যখন জন্মাচ্ছি তখন গ্রহের যে অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে জন্মছক বলে। এই জন্মছক দ্বারা আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সফল হতে পারি, আমি কতটুকু সফল হতে পারি, আমি কোন লাইনে গেলে সফল হতে পারি, আমি কি হব, একজন অভিনেতা, অভিনেত্রী, গায়ক বা খেলোয়াড় বা উকিল, বা আমি শিক্ষক, আমি অ্যাস্ট্রোলজার, সরকারি চাকুরি কি হব, ব্যবসাদার কি হব, এটা কিন্তু জন্মছক দ্বারা একদম ডেফিনিট ভাবে বলে দেওয়া সম্ভব। এখন এই যে জন্মাচ্ছি, তখন যে গ্রহের অবস্থান, সেই গ্রহের অবস্থান দ্বারা ক্যালকুলেট করে যে ছকটি ক্রিয়েট করছি, যাকে জন্মছক বলা হচ্ছে, তারপর কিন্তু আমার 5 বছর, 10 বছর, 15 বছর, 20, 30, 40, 50 বয়স বাড়ছে। এই বয়স বাড়ার সাথে সাথে আমার কিন্তু শরীরের পরিবর্তন হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, চিন্তার পরিবর্তন হচ্ছে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে, যৌনতার পরিবর্তন হচ্ছে, চাহিদার পরিবর্তন হচ্ছে। সেরকম জন্মের সময় যে গ্রহের অবস্থান, সেইগুলো কিন্তু আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে। আজকের দিনে যে অবস্থান,
অর্থাৎ গোচরগত ট্রানজিটগত যে অবস্থানের উপর নির্ভর করে যে ছকটি ক্রিয়েট করা হয় তাকে কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে। এই স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা বোঝা যায় যে আমার যেটা পাওয়ার আছে বা আমার যতটুকু সফল হওয়ার আছে সেটা আমি কেন হতে পারছি না, কিসের জন্য হতে পারছি না, কি করলে হব। কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা ক্রিয়েট করতে গেলে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ আপনাকে জানতেই হবে। এক্ষেত্রে আমি কালী ভক্ত, আমি দুর্গা ভক্ত, আমি শিব ভক্ত বললে হবে না। পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ আপনাকে কিন্তু জানতেই হবে, তবেই স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি ক্রিয়েট করা যাবে। আমি যদি এক্ষেত্রে জন্মছকটি লক্ষ্য করি তাহলে আমার ছোট্ট মায়ের কিন্তু সিংহ লগ্ন এবং মীন রাশি। 1 নম্বর ঘরে মঙ্গল, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে শনি, 4 নম্বর ঘরে রাহু, 5 নম্বর ঘরে প্লুটো, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে নেপচুন, 8 নম্বর ঘরে বুধ, চন্দ্র, ইউরেনাস, 9 নম্বর ঘরে সূর্য, বৃহস্পতি, 10 নম্বর ঘরে কেতু, শুক্র, 11 নম্বর এবং 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে 1 নম্বর ঘরে কিন্তু কেতু বসে রয়েছে, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে শুক্রের ঘরে, তুলার ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে, এটা অত্যন্ত নেগেটিভ হয়ে গেল। 4 নম্বর ঘরে বৃহস্পতি এবং বুধ, 5 নম্বর ঘরে প্লুটো, রবি, শনি, 6 নম্বর ঘরে শুক্র, 7 নম্বর ঘরে ইউরেনাস, নেপচুন, রাহু, 8 নম্বর ঘরে চন্দ্র, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। সর্বপ্রথম খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে আমার ছোট্ট মায়ের আমি একদম ডিটেলিং করে দিচ্ছি। হ্যাঁ, এর বাবা অনেক প্রশ্ন পাঠিয়েছে, আমি একদম এই প্রশ্নের উত্তর না দিয়ে, যেহেতু একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ প্রথমেই বলে রাখি ওর এখন যা বয়স তাতে ও কি কাজ করবে, কত টাকা উপার্জন করবে, ওর বিবাহিত জীবন কেমন হবে কখনোই আমি বলবো না। আপনি আমার অনুষ্ঠান বোধহয় একদমই দেখেন না, প্রত্যেকটা একটা ফেজ আছে। ও একদম বাচ্চা, এখন পড়াশোনা করে, ও আগে পড়াশোনা করে উচ্চ শিক্ষা পর্যন্ত আমি বলবো, কিন্তু ওর বিবাহিত জীবন বা ওর ছোট্ট করে একটু প্রেমজ জীবন সম্পর্কে বলতে হবে, কিন্তু বিবাহিত জীবন বা কি কাজ করবে এইগুলো নিয়ে আমি এখন কোনো মতেই বলবো না, কারণ এইগুলো বলার মতন বয়স ওর হয়নি। 1 নম্বর ঘরে যখন মঙ্গল থাকে তখন সবচাইতে নেগেটিভ যেটা হয়ে যায় তা হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমি 10 মিনিট রাখছি, দেখা গেল আমি বেশ ভালো আছি, হঠাৎ করে আমি দুপুর বেলায় রেগে গেলাম, সন্ধ্যেবেলায় রেগে গেলাম। রাগটা যে আমার একদম 24 ঘন্টাই থাকছে তা নয়, কিন্তু 24 ঘন্টার মধ্যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট রাখছি, কিন্তু যখন আমি রেগে যাব তখন ভয়ঙ্কর রেগে যাব, তখন হাতের কাছে যা পাবো ছুঁড়ে মেরে দেব, মুখ দিয়ে আমার খারাপ কথা চলে আসতে পারে, এ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। সুতরাং এই নেগেটিভিটি কিন্তু ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, দেখা যাবে সামনে অভিভাবকদের খারাপ কথা বলছে এবং একটা হিংসাত্মক মনোভাব কিন্তু এর মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যাবে। 1 নম্বর ঘরে মঙ্গল অত্যন্ত নেগেটিভ, যেটা কিন্তু 4 নম্বর এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ। এখন 1 নম্বর ঘরটা কিন্তু সূর্যের ঘর, সেই সূর্য কিন্তু মঙ্গলের ঘরেই উচ্চস্থ হয়ে রয়েছে, পিতৃভাব অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, সূর্য কিন্তু অত্যন্ত বলবান এবং পাওয়ারফুল হয়ে বসে রয়েছে, অত্যন্ত বলবান, এবং মেষের ঘরে সূর্যকে সবচেয়ে পাওয়ারফুল ধরা হয়, সেখানেই বসে রয়েছে। এখন সূর্য আর মঙ্গলের মধ্যে কিন্তু তাহলে পরিবর্তন যোগ হয়ে গেল 1 এবং 9। তাহলে এই জাতিকার নেগেটিভিটিকে যদি অফ করা যায় এবং একে যদি আমার কাছে একদম সারেন্ডার করে দেওয়া যায়, যদি এই আমার কথা শুনে চলে, তাহলে কিন্তু মারাত্মক পজিটিভ ইনফ্লুয়েন্স এর জীবনে আমি লক্ষ্য করতে পারছি। তার কারণ সূর্য মঙ্গলের ঘরে বসে রয়েছে, সেখানে বৃহস্পতি, তাহলে সূর্য, মঙ্গল, বৃহস্পতির পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল।
কিন্তু যেহেতু 1 নাম্বার এবং 9 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ ক্রিয়েট হলো সূর্য এবং মঙ্গলের, তাহলে মঙ্গলের এই যে বললাম 1 নাম্বার ঘরের যে মাথা গরমটা, রেগে গেলে সব ছুঁড়ে ফেলে দেবো, যা ইচ্ছে তাই বলবো, এগ্রেসিভ হয়ে যাব, সেটা চরম থেকে চরমতম হয়ে যাবে। এখন তো বাচ্চা, কিছুদিন পর আপনি দেখবেন হিংসাত্মক মনোভাব ওর মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। তার কারণ কিন্তু মঙ্গল এবং সূর্যের অবস্থান ক্রিয়েট হয়েছে, কেবল মঙ্গলের নয়। 1 নাম্বার ঘরে মঙ্গল বসে আছে, মঙ্গল যেই ঘরে বসে আছে সেই ঘরের অধিপতি রবি কিন্তু উচ্চস্থ, সে আবার মঙ্গলের ঘরেই বসে রয়েছে। এখন সবচাইতে বড় ব্যাপার যেটা, যখন মঙ্গল এবং সূর্যের মধ্যে পরিবর্তন যোগ ক্রিয়েট হয় বা মঙ্গল এবং সূর্য যখন একে অপরের পরিপূরক হয়ে যায়, তখন সূর্য যেহেতু একটা অগ্নুৎপাত এবং মঙ্গল যেহেতু একটা আগুনের গোলা, মঙ্গলকে কিন্তু সূর্য অ্যাবজর্ব করে নেয়। এর ফলে 9 নাম্বার এবং 1 নাম্বার ঘরে সূর্যের ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়, মঙ্গল দ্বারা তাড়িত এবং প্রভাবিত হয় কেবল। তার ফলে এর এখন 11-12 বছর বয়স, এর যখন 20 বছর বয়স হবে তখন আপনি টিকতে পারবেন না এবং এগ্রেসিভনেস, মাথা গরম, মানে হিংসাত্মক মনোভাব, ভায়োলেন্স ক্রিয়েট হয়ে যাওয়া, এগুলো কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট, সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হবে, আমি এটা অন্তত কয়েক লক্ষবার বলেছি, সূর্যের ইনফ্লুয়েন্স যখন 9 নাম্বার ঘরে, যখন 1 নাম্বার ঘরে ক্রিয়েট হবে, তখন কিন্তু কি হয়, সূর্য ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয়। সূর্যের ইনফ্লুয়েন্স, আমরা সূর্য মানে মেরুদণ্ড, নেতা নেত্রী, বুঝি, আমাদের মানে কি বলে আমরা ক্যাপ্টেন, এইগুলোকে বুঝি তো, কিন্তু অ্যাকচুয়ালি সূর্যের যখন প্রাধান্য কোনো জায়গায় ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে কোনো ভাবে, সেই ভাবটার মধ্যে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয়। সুতরাং এই ছকের মধ্যে 9 নাম্বার ঘর দ্বারা 2:1% মধ্যে চন্দ্রকেও হিট করছে, পরবর্তীকালে পিতামাতার সাথে একদম সম্পর্ক ভালো থাকবে না। আজকের দিনে যেহেতু নেগেটিভ বুধের সাথে চন্দ্র বসে রয়েছে এবং 8 নাম্বার ঘরে বসে রয়েছে, তাই সে মায়ের উপর দেখা যাচ্ছে চিৎকার চেঁচামেচি, লাফালাফি বা মারপিট ঝাড়পিটের জায়গায় চলে যাচ্ছে। এই বয়সেই সে তেড়ে যাচ্ছে মায়ের দিকে, পরবর্তীকালে বাবাকেও ছাড়বে না এবং পিতা মাতার অবাধ্য হয়ে যাওয়ার জায়গা, পিতা মাতা যেটা বলবে তার উল্টো কাজ করার জায়গা, পিতা মাতাকে না মানা, সম্মান না করা, ভয় না পাওয়া, এই জায়গাগুলো ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং 1 নাম্বার ঘরে সূর্যের যেহেতু ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, মঙ্গল, সূর্য মঙ্গলকে অ্যাবজর্ব করছে, এই লগ্ন যেহেতু স্থাপত্য, ভিত, পরিকাঠামো, যার উপর তার জীবনটা গড়ে উঠছে, সুতরাং জীবনের মধ্যে একটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে। যে কোনো সম্পর্ক, যে কোনো মানুষের সাথে হৃদ্যতা তার বেশি দিন থাকবে না। এইটা কিন্তু পরবর্তীকালে যখন বিবাহিত জীবন ক্রিয়েট করবে বা কর্মের জায়গায় যাবে বা যে কোনো সম্পর্ক ক্রিয়েট হবে, তখন কাউকে মারাত্মক রকমের একদম চোখ কান বুঝে যদি সে স্যাক্রিফাইস করে যায়, তবেই সেই সম্পর্কটা টিকবে, আদারওয়াইজ একে নিয়ে বেশি দিন চলাই যাবে না। আজকের দিনেই ও এত হিংসাত্মক হয়ে গেছে, আমি লক্ষ্য করতে পারছি। ওর যখন আরো 2 বছর, 3 বছর, 4 বছর যাবে, বা ও যখন 15 বছর, 18 বছর, 20 বছর হবে, তখন আপনি কল্পনাও করতে পারছেন না ওর মধ্যে কি হিংসাত্মক প্রবণতা এবং ধ্বংসাত্মক প্রবণতা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু ও সর্বক্ষণ রাখবে তা নয়, কিন্তু যখনই কি হবে, যেহেতু চন্দ্র নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, ওর মনোমতো কিছু না হলেই বা যেটা চাইছে সেটা যদি না পায়, সবকিছু ওর মনোমতো হতে হবে এবং আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাবে। আমি যেটা পছন্দ করি সবাইকেই সেটা পছন্দ করতে হবে, আমি যেটা পছন্দ করি না সবাই কেউ সেটা পছন্দ করবে না, বিশেষ করে যারা ওর আপন মানুষ হবে, কাছের মানুষ হবে। আর যখনই এর বাইরে চলে যাবে, তখনই কিন্তু ওর মধ্যে হিংসাত্মক মনোভাব লক্ষ্য করা যাবে। আমি তাই জন্য বারবার ধরে বলি যে যখন কেউ জন্মাচ্ছে তখন থেকে শুরু করে ম্যাক্সিমাম 8-9 বছরের মধ্যে প্রথমেই কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে নিতে হয়, তখন কিন্তু তার মা তার ওই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে।
তাহলে এই জায়গাগুলো ক্রিয়েট হয় না। তারপরে আসতে হয় 18 থেকে 21 বছরের জন্য, পরবর্তীকালে চাকরি বাকরি, ব্যবসা, কর্মজীবনের জন্য। আরেকবার এলেও হয়, না এলেও হয়, সেটা 38 থেকে 42 বছর শেষ জীবনটাকে সিকিউর করার জন্য। তার মানে এই নয় যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম আমার সমস্ত কিছু ঠিক, তা নয়। কিন্তু এই যে অতিরিক্ত অ্যাবনর্মাল হয়ে যাওয়া এবং ধ্বংসাত্মক মনোভাব, আমি মানে এই শিশুদের ক্ষেত্রেই বলছি, এবং শিশুদের আজকালকার দিনের কি ক্রাইম সৃষ্টি হয়েছে জানেন তো? আমি রিসেন্ট একটা জায়গায় সালটাতে হলো, আমার পাড়াতেই ভয়ঙ্কর অবস্থা। সেই ঘটনাটা আজকে আর বললাম না। আমার পাড়াতেই একটা ঘটনা, কেউ সেই বাচ্চা মেয়েটাকে ঠিক করতে পারছিল না। তারপর আমি গিয়ে কিন্তু আমি তাকে আস্তে আস্তে, আমি তার মানে মনটাকে বুঝতে পেরে তাকে আস্তে আস্তে গ্রিপে টানলাম। সে প্রিটেস্ট পরীক্ষা ছিল, পরীক্ষাই দিতাম, দুটো না একটা পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষাই দিচ্ছে না, ঘরে একা চুপচাপ শুয়ে রয়েছে, কি হয়েছে কেউ বুঝতে পারছে না। যাই হোক, সেই ঘটনাটাকে আজকে আর বলতে চাইছি না। তাই জন্য একে কিন্তু অনেক আগে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা উচিত ছিল। কেন না, এই যে চন্দ্র, সূর্য, শুক্র, বৃহস্পতি, মঙ্গল, এই যে প্ল্যানেট, এই প্ল্যানেট গুলো কিন্তু আকাশে যে ঘোরাঘুরি করে, যে প্ল্যানেট, তার দ্বারা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটকে কখনো প্রেডিক্ট করা হয় না, প্রেডিকশন করা হয় না। কিন্তু মনে রাখা দরকার, অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। এইটা নিয়ে আমি বহুবার বলেছি, বহুবার বুঝিয়েও দিয়েছি। হ্যাঁ, হরমোনকে কিন্তু রিপ্রেজেন্ট করে। সুতরাং এই যে প্ল্যানেটের নেগেটিভ ইনফ্লুয়েন্স গ্রহের দ্বারা কেন আমরা পরিচালিত হই, তার কারণ হচ্ছে যখন গ্রহ নেগেটিভ, যেহেতু রিপ্রেজেন্ট করছে মঙ্গল 9-6, গোনাডোট্রপিক হরমোন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে রয়েছে। সুতরাং সে কনসেন্ট্রেশনের জায়গাটা বা নিজেকে স্থির করতে পারছে না, অ্যাগ্রেশন চলে আসছে, ধ্বংসাত্মক মনোভাব চলে আসছে, রেগে গেলে কুকথা বলছে। এই চারিপাশ থেকে নেগেটিভিটিকে সে কেবল নিচ্ছে, পজিটিভিটিকে নিচ্ছে না। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, এর শনিটা কিন্তু উচ্চস্থ ছিল। এই অত্যন্ত ভালো মেয়ে, আমি আজকের দিনে চ্যালেঞ্জ করলাম, শনি যার উচ্চস্থ সে ভালো মেয়ে হবেই। কিন্তু এই গ্রহের নেগেটিভিটিকে অফ করলেই দেখতে পেতেন যে ও কিন্তু একদম মানে হীরের টুকরো একটা মেয়ে। কেননা শনি কিন্তু 3 নাম্বার ঘরে একদম পজিটিভ হয়ে বসে রয়েছে। কিন্তু মনে রাখা দরকার, শনি বসে রয়েছে কিন্তু শুক্রের ঘরে। তাহলে এবার সমসপ্তমে যদি ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 3-এর সমসপ্তমে হচ্ছে 9 নাম্বার ঘর। তাহলে সর্বপ্রথম শনি কিন্তু সূর্যকে হিট করছে। সেই সূর্য কিন্তু বলবান হয়ে রয়েছে। আমি বারবার ধরে বলেছি যে শনি ডিসিপ্লিনের কারকতা, কর্মের কারকতা, সততার কারকতা, আরো নানান কিছু। কিন্তু সূর্য যদি পজিটিভ ভাবে কোনো গ্রহকে হিট করে, তাহলে সেই গ্রহের পজিটিভিটিকে সে কিন্তু খণ্ডন করে দেয়। তাহলে কি শনি এবং সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। তার ফলে 3 নাম্বার মানসিকতা, মনোভাবের জায়গাটা শনি যে পজিটিভিটি দেয় তার উল্টোটা হয়ে গেল, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, আমি যে পড়াশোনা করছি বা আমি যে কাজটা করছি, সেইটা আমি একটা কোনো কিছু শিখছি, সেটা কতটুকু জানলাম, এই যে ইমপ্লিমেন্ট করা, সেটা কিন্তু বৃহস্পতির দ্বারা বোঝা যায়। সেটাও নেগেটিভ হয়ে গেল, কেননা শনি এবং বৃহস্পতির সমসপ্তমে যোগ হয়ে গেল। তার ফলে যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। আজকের দিনে ওর কর্ম হচ্ছে পড়াশোনা, পড়াশোনাতে বিন্দু মাত্র মনোযোগ নেই, এবং আস্তে আস্তে দেখবেন পড়াশোনাও করতেই চাইবে না। অথচ ও যদি পড়াশোনা করে দুরন্ত রেজাল্ট করত। এবং শনি উচ্চস্থ হয়ে রয়েছে, নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। আমরা যখন ওই ছোটবেলায় নেগেটিভিটি থাক, পরে পরে তাহলে কি হলো, একটা আঁচড়, সেখান থেকে আলসার, সেখান থেকে ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায়। কেমন আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, শুক্র এবং মঙ্গলের অবস্থান। 3 নাম্বার ঘরটা তুলার ঘর শুক্র, 9 নাম্বার ঘরকে হিট করছে মেষের ঘর মঙ্গল। শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স, এবং খুব ভালো মতন যদি শুক্র এবং কেতুকে লক্ষ্য করা যায়, হ্যাঁ, তাহলে শুক্র মঙ্গল এবং শুক্র কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, প্রেডিকশন করতে বলেছেন, দেখবেন ও সেপারেট হতে চাইবে।
একটা বাচ্চা মেয়ে, সে একা থাকতে মানে একা মানে কি, সে টিভি দেখবে, কেউ টিভি দেখবে না, সে মোবাইল দেখবে, কেউ দেখবে না, সে যখন কোনো কাজ করবে ঘরের মধ্যে দরজা ফরজা বন্ধ করবে, এইটুকু দরজা বন্ধ করে থাকবে। যখন শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং শুক্র কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়, তখন চট করে কোনো কিছু একটা আঘাত পেল। আমি যদি আমাকে ধরি, আমি স্টিল নাও আজও সারা জীবন আঘাত পেয়ে আসছি। আঘাত মানে কি, প্রতিবন্ধকতা, পরাজয়, এভরিথিং বলা যেতে পারে। হ্যাঁ, অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে আমার জীবনে প্রতি মুহূর্তে, সেটাকে আমি ওভারকাম করে যাচ্ছি। এই এর এর অবস্থান, বিশেষ করে গ্রহের অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, অকস্মাৎ দেখা গেল কোনো একটা বন্ধু খারাপ কথা বললো, সে কিন্তু দূর আর বেঁচে থেকে লাভ নেই। এ কিন্তু আত্মহত্যার চেষ্টা করা, অ্যাটেম্প করা, সেটা কিন্তু পরবর্তীকালে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। স্পর্শকাতর হয়ে ওঠা, হঠাৎ করে কোনো খারাপ রেজাল্ট করলো, হঠাৎ করে দেখা গেলো তাকে নিয়ে কেউ কোনো খারাপ কথা বললো, এত মন স্পর্শকাতর হয়ে যায়। হঠাৎ করে কোনো বন্ধু, খুব কাছের বন্ধু দেখা গেল এমন কিছু করলো, আঘাত পেল। আঘাত পাওয়ার পর সেই আঘাতটা থেকে উত্তীর্ণ হওয়ার পরিবর্তে, আঘাত পেয়েছি আমি শেষ, ফুল স্টপের কথা চিন্তা করবে। ছোট্ট বয়সে, আজকালকার দিনে, কিছুদিন আগে দেখেছেন ক্লাস 7 না 8 পরে একটা ছেলে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আপনারা রাগ করবেন না যে আপনি ভয় দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছি না, সেও বোধহয় ক্লাস 7 না 8 পড়তো, ঠিক দরজা বন্ধ করে পড়তো, আমি তো খবরই দেখলাম। তারপরে হঠাৎ করে দরজা, একদিন আর দরজা খুলছে না, দরজা ভিজিয়ে পড়তো, একদিন দরজা খুলছে না, তারপর ওই যে কোন মানে আমাদের ইমার্জেন্সি যে জানলা, কেননা জানলাও বন্ধ করে দিয়েছিল, ইমার্জেন্সি জানলা দিয়ে দেখা যাচ্ছে যে খাটের উপর একটা চেয়ার রয়েছে, তখনই দরজা ভেঙেছে, ভেঙে দেখছি ঝুলছে। তা 12-13 বছর বয়সে কিছু বোঝা যায়? আমি তো আজকের দিনেও কিছু বুঝতে পারলাম না। একটা 12-13 বছর বয়সের বাচ্চা ছেলে, তার নেগেটিভ ইনফ্লুয়েন্স, এটা কখন হয়? শুক্র এবং কেতুর অবস্থান। আমি আবার বলছি, যদি আপনারা কখনো মনে করেন, এর বাবা মা বা আত্মীয়দের বলছি, যদি কখনো মনে করেন আমি আপনাকে ভয় দেখাচ্ছি, তাহলে আমাকে ক্ষমা করবেন নিজ গুণে। কিন্তু আমি যেটা সত্য সেটাই বলছি। শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স, অ্যাগ্রেশন, শুক্র এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়া, কেননা স্যাটিসফ্যাকশনকে ইন্ডিকেট করে বা রিপ্রেজেন্ট করে কেতু। তাহলে শুক্র এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স শুক্রকেও নেগেটিভ ভাবে হিট করছে, এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা কিন্তু 8 নাম্বার ঘরের চন্দ্র নেগেটিভ ভাবে, নেগেটিভ বুধের সাথে বসে রয়েছে। বুধ মিনের ঘরে কিন্তু সবচেয়ে নেগেটিভ হয়। বুধ মানে উপস্থিত বুদ্ধি। আমার জীবনে হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, যে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে টায়ারটা বাস্ট হয়ে গেল, গাড়িটা খারাপ হয়ে গেল, উপস্থিত বুদ্ধি। এই পুজোর সময় আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, অনেক দূরে যাচ্ছিলাম, মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল, উপস্থিত বুদ্ধি। তারপর আমি কি করব? এই যে তাৎক্ষণিক বুদ্ধি, ব্রেনকে ইউজ করা, এটা কিন্তু বুধের জায়গা। সেই বুধ কিন্তু আপনার 8 নাম্বার ঘরে নিচস্থ হয়ে রয়েছে। কিন্তু সেই সঙ্গে এটাও ঠিক যে বুধ এবং শনি 8 নাম্বার ঘরে সবচাইতে পাওয়ারফুল হয়। কিন্তু বুধ যেহেতু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, আর বৃহস্পতি, ওই যে বললাম, বৃহস্পতি এবং আমাদের শনির অবস্থান যেটা, তার ফলে কিন্তু বুধ 8 নাম্বার ঘরে যতটা পজিটিভ হওয়ার কথা ছিল ততটা পজিটিভ হবে না। এবং বুধ বৃহস্পতি কিন্তু মানে বন্ধুত্বপূর্ণ, তাদের মধ্যে কোনো রকমেরই সম্পর্ক নেই। কেননা বুধ মানে হচ্ছে ব্রেনকে কাজে লাগাও, ইমিডিয়েট অ্যাকশন, আর বৃহস্পতি মানে হচ্ছে কি, জ্ঞান, প্রজ্ঞা, অধ্যাবসায়। সুতরাং এই জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে গেছে, আমি লক্ষ্য করতে পারছি। পড়াশোনাটার জায়গায় ডিটোরিয়েট করবে, তার কারণ যদি 2 নাম্বার ঘর দেখা যায় বুধ, 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ, এই 2 নাম্বার ঘর দ্বারা যদি ওর অবস্থাকেই দেখা যায়, তাহলে দৃষ্টিভঙ্গিকে দেখা যায়। 2 নাম্বার ঘর দ্বারা কিন্তু আত্মীয় পরিজনকেও দেখা যায়। 2 নাম্বার ঘর দ্বারা আমি সমাজটাকে, রাষ্ট্রটাকে, পাড়াটাকে, ঘরটাকে কিভাবে দেখছি সেটাকেও বোঝা যায়। 2 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা অর্থকেও বুঝি। 2 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা সঞ্চয়কেও বুঝি। 2 নাম্বার ঘর দ্বারা 4 নাম্বার, 5 নাম্বার, 9 নাম্বার, এই ঘরগুলো দ্বারা আমরা কিন্তু আমাদের শিক্ষাকে এবং উচ্চ শিক্ষাকে বুঝি। তাহলে 2 নাম্বার ঘরটা যদি দেখা যায় কন্যার ঘর, সেই ঘরের অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু 8 নাম্বার ঘরে বসে আছে, এটা তো পজিটিভ হওয়ার কথা।
কিন্তু এই যে শনি এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি অফ করা যায়, তাহলে বুধ 8 নাম্বার ঘরে নিচস্থ হয়ে কিন্তু বসে আছে, সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা যাবে। কেননা 8 নাম্বার ঘরে বুধ কিন্তু স্ট্রং, কিন্তু 8 ঘরটা তো নেগেটিভ, 8 নাম্বার ঘর, এবং 8 নাম্বার ঘর মানে কিন্তু সুদূর প্রসারীকে বোঝায়। 8 নাম্বার 6 নাম্বার কানেকশন ক্রিয়েট হলে কি হয়, কোন রোগ হয়েছে সুদূর প্রসারী, কমবে না। 8 নাম্বার 6 নাম্বার মানে ঋণ করেছি, ঋণটা কিছুতেই কিন্তু আমি কমাতে পারবো না, বেড়েই যাবে। 8 নাম্বার 5 নাম্বার মানে ব্যস্ত হতে থাকবো, 5 নাম্বার যেহেতু সফলতার ঘর। 8 নাম্বার 4 নাম্বার মানে কি, জৈবিক সুখ, আমার জীবনের আনন্দ পাবো না, লেন্দি, কিছুতেই পাচ্ছি না, ভালো চাকরি করছি, অর্থ ইনকাম করছি, পাচ্ছি না, লেন্দি প্রসেস করে দেয়। তাহলে ওর পড়াশোনাটা ডিটোরিয়েট করতে শুরু করেছে, এটা কিন্তু আস্তে আস্তে আরো ডিটোরিয়েট করতে করতে একদম অর্ডিনারি, একদম দেখা যাবে মানে খারাপ স্টুডেন্টে রূপান্তরিত হবে। আমি আশা করি বোঝাতে পারছি, কারণ আমি কিন্তু একদম ডিটেলিং করে বোঝাই। এবার যদি 4 নাম্বার ঘরে চলে যাওয়া চায়, তাহলে কিন্তু 4 নাম্বার ঘরটা বৃশ্চিকের ঘর, মঙ্গল, সেখানে রাহু বসে রয়েছে, ইয়ারলস হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেননা রাহু কিন্তু মঙ্গলের ঘরে বসে রয়েছে, সেই মঙ্গল 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, উচ্চ শিক্ষায় বাঁধা হয়ে গেল। সেই মঙ্গল কিন্তু রবির ঘরে বসে রয়েছে 1 নাম্বার ঘরে। আবার সেই মঙ্গল কিন্তু শনিকে এবং শুক্রকে হিট করছে, কেননা 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু 3 নাম্বার ঘরটা হচ্ছে তুলার ঘর, তুলার ঘর মানে শুক্রের ঘর, ফিজিক্যালি সেখানে শনি বসে রয়েছে। বোঝাতে পারলাম? তাহলে কিন্তু 2 নাম্বার ঘরটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা, যেটা 4 নাম্বার, নেগেটিভ হয়ে গেল, উচ্চ শিক্ষা নেগেটিভ হয়ে গেল। আর 5 নাম্বার ঘরের বৃহস্পতি শনি কানেক্টেড হয়ে রয়েছে। সুতরাং মাধ্যমিক রিলেটেড পরীক্ষা ওই ধরনের আর কি, যদি ইংলিশ মিডিয়াম হয় শুধু ওই উচ্চারণগুলো হবে, আর উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে পরীক্ষা, এই জায়গায় ইয়ার লস হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও। বা দেখা গেল সে এমন কিছু করলো, তার ফলে দেখা গেল পড়াশোনায় সে পরীক্ষাই দিল না, এই আমার পাড়ার মেয়েটির মতো। তারপরে এখন সে পরীক্ষা দিচ্ছে, আমি ব্যবস্থা করে দিয়েছি। ওই যে বললাম, সে আমাকে অত্যন্ত সম্মান করে, বাচ্চা মেয়ে, তাই জন্যই আমি যেখানেই সামনে গিয়ে দাঁড়ালাম, সে হুড় করে বলে দিল কি তার যন্ত্রণা, কি তার কষ্ট। যেমন 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 9 নাম্বার একদম নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, কিন্তু শনি উচ্চস্থ, এটা ভুলে গেলে কোনো মতে চলবে না। এবং বৃহস্পতি এবং সূর্যকে কিন্তু হিট করছে, তাহলে পরিষ্কার এই ছকটা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার ছক, মানে সি এর ছক, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কমার্স নিয়ে পড়ার ছক লক্ষ্য করা যাচ্ছে, অ্যাকাউন্টস নিয়ে অনার্স নিয়ে পড়ার ছক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু এইগুলো কোনোটাই হবে না। আমি আজকের দিনে লিখে দিলাম, আমি চাই না আমার সাথে কেউ চ্যালেঞ্জ করুক। আমি বারবার ধরে বলেছি, আমার মুখ নিঃসৃত বাণী দৈববাণী, কিন্তু এই জিনিসগুলো হবেই। এর নেগেটিভিটিকে ইমিডিয়েট অফ করা প্রয়োজন ছিল। কেননা একটা যখন চারা গাছ আস্তে আস্তে দেখা যাচ্ছে বিষবৃক্ষতে রূপান্তরিত হচ্ছে, তারপর তাকে আর সঠিক মতন কিন্তু পরিবর্তন করা যাবে না, অনেক আগে পরিবর্তনটা করে নেওয়া উচিত ছিল। আমি জানি না কতটা তোমরা সিরিয়াস, এবং সবচেয়ে বড় কথা, একদম পড়াশোনাতে মনোযোগ নেই। আমাকে আমার অফিস থেকে বলেছে যে তুমি অনেক প্রশ্ন পাঠিয়েছো, কিন্তু প্রশ্ন পাঠালেই হবে না, প্রশ্ন পাঠাচ্ছ আর আমি ছক দ্বারা দেখতে পাচ্ছি অন্য, তাই জন্য আমি কোনো প্রশ্ন ধারি না, আমি নিজে থেকেই বলে দিই। ছকের মধ্যে দেখা যাচ্ছে যেটা, যে পড়াশোনাতে বিন্দু মাত্র কিন্তু মনোযোগ নেই। আর আরেকটা কথা অবশ্যই বলবো, এটা কিন্তু মনে রাখবে, যদি কখনো ও অপোজিট সেক্সের প্রতি তাড়িত প্রভাবিত হয়, ও একটা বাচ্চা মেয়ে, ওর এখনো মানে শরীর তৈরি হয়নি, মন তৈরি হয়নি, ও প্রেম ভালোবাসা এগুলো কাকে বলে জানারই কথা নয়। কিন্তু যেহেতু 2024 এটা আজকালকার দিনের, তাই জন্য ও যদি কখনো অপোজিট সেক্সের দ্বারা তাড়িত প্রভাবিত হয়, এটা অত্যন্ত নেগেটিভ ওর ক্ষেত্রে। পরবর্তীকালে যাতে প্রেমজ সম্পর্কে লিপ্ত না হয়ে যায়, এবং এর বন্ধু ভাগ্য কিন্তু একদম নেগেটিভ, আমি যেটা লক্ষ্য করতে পারছি।
মনে রাখবে 10 নম্বর ঘর মানে হচ্ছে ক্ষেত্র বলা হয়, 10 নম্বর ঘরকে ক্ষেত্র। 1-6-10 কানেকশন সেটা হচ্ছে সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন মানে হচ্ছে বিজনেস ক্ষেত্র। তাহলে সেই ক্ষেত্রে শুক্র উচ্চস্থ হয়ে কেতু দ্বারা নেগেটিভ হয়ে গেল। উচ্চস্থ শুক্র ছিল, দেখো ওর গ্রহের অবস্থান খুব একটা খারাপ নয়, কিন্তু নেগেটিভ কেতুর দ্বারা আক্রান্ত হয়ে গেল, এবং 1-2-3-4-5-6-7 এবং মঙ্গল এবং রাহুকে হিট করছে। ও যেই কাজটা করার সেই কাজটা করবে না। এবার যখনই তুমি জিজ্ঞাসা করতে যাবে, ফ্লুয়েন্টলি দেখবে মিথ্যে কথা বলছে। ও অবলীলায় মিথ্যে কথা বলবে, ও এমন ভাবে মিথ্যে কথা বলবে যাতে মনে হবে যেন ওই সত্যি সত্যি এই কাজটা করেছে। দেখা গেল স্কুলে গেল, স্কুলে কি বলে কি হলো, হোমওয়ার্ক করোনি কেন? কালকে না মায়ের খুব শরীর খারাপ ছিল, বা কালকে ওই বাড়িতে কাজ করতে হচ্ছিল, মায়ের শরীর খারাপ তাই জন্য হোমওয়ার্ক করতে পারিনি। একদম অবলীলায় মিথ্যে কথা বলে দেবে। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, এরকম অবলীলায় মিথ্যে কথা বলার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ, অত্যন্ত নেগেটিভ। ও দেখবে আস্তে আস্তে ও 4টে কথা বললে 4টে কথাই মিথ্যে কথা বলবে, বা অহেতুক মিথ্যে কথা বলার একটা প্রবণতা। এই জায়গায় মিথ্যে কথা না বললেও চলতো, কিন্তু মিথ্যে কথা বলতে শুরু করবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ 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 সাবধানে কিন্তু থাকতে হবে। শুক্র দ্বারা আমি বারবার ধরে বলেছি, আমরা সাধারণত বৃহস্পতি মানে লক্ষ্মী অর্থ বুঝি না। বৃহস্পতি হচ্ছে শিক্ষা, বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরে যে জ্ঞানটা রয়েছে কিভাবে ইমপ্লিমেন্ট করছি, হ্যাঁ, প্রজ্ঞা, হ্যাঁ, অধ্যাবসায়কে, আর আমার অর্থনৈতিক জায়গাটাকে রিপ্রেজেন্ট করে, কিন্তু আমার জৈবিক সুখকে, জৈবিক চাহিদাকে রিপ্রেজেন্ট করে কিন্তু শুক্র। সেই শুক্র যখন কেতু কানেক্টেড সব গৃহে হয়ে যায়, তখন কি হয়ে যায়, ওর হাতে যদি তুমি অ্যান্ড্রয়েড ফোন দাও সেটাকে নেগেটিভ ভাবে হিট করবে। এবং এই যে ও কি করবে, ওর এখন পড়াশোনা করার প্রবণতা, তো ও মোবাইলে ভুলভাল জিনিস দেখবে, ও ভুল বন্ধুদের সাথে মিশবে, এবং ভুল ভাবেই কিন্তু ওই জগৎ সংসারটাকে দেখবে। দেখা যাচ্ছে আমাদের এই পৃথিবীতে, আমাদের পাড়াতে, আমাদের সমাজে, আমাদের ঘরে সবকিছু কি খারাপ হয়? খারাপ হয় না, কিছু খারাপ হয় আর অনেকটা ভালো হয়। কিন্তু ও কি করবে, ও সমস্ত ভালোটা ছেড়ে দিয়ে খারাপটাকে গ্রহণ করবে। নেগেটিভ এনার্জি কেন না, ওর মাইন্ডসেটটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন না, বুধ নিচস্থ হয়ে রয়েছে, বুদ্ধির জায়গাটা নেগেটিভিটিকে আকর্ষণ করছে, সেখানেই কিন্তু চন্দ্র বসে রয়েছে। যেমন মায়ের সাথে একদম মতের মিল হবে না, এবং ও আস্তে আস্তে মনে করবে মা ওর চরম শত্রু, মা ওর ভালো চায় না। হ্যাঁ, এবং পরবর্তীকালে কিন্তু সেটা বাবার সাথেও মনে করবে, কিন্তু যেহেতু সূর্য অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে, এই মুহূর্তে হয়তো সেটা করছে না, কিন্তু খুব সাবধান। আবার বলছি, ফ্লাকচুয়েশন সূর্যের জন্য সবসময় যে করবে তা নয়, কিন্তু যখন রেগে গেল, যখন নিজের মতন করে কোনো কিছু হচ্ছে না, যেগুলো চাইছে সেগুলো পাচ্ছে না, বা ও ভুল কাজ করলে শুধরে দেওয়ার জন্য যখন মা বকাবকি করছে বা বলছে, তখন কিন্তু ওর ওই রিয়াকশন বা রিপারকেশন ক্রিয়েট হবে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। খুব 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 সাবধান। আমি 2 নম্বর এবং 8 নম্বর বুধের অবস্থান তো আমি বললাম। মোবাইল ফোবিয়ার জায়গাটাও কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে, ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং 12 নম্বর 8 নম্বর ঘরটাকে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমি যদি দেখি 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ চন্দ্র, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ চন্দ্র, 12 নম্বর ঘরে চন্দ্র থাকলে এমনিতেই কিন্তু সেপারেট হওয়ার চেষ্টা করে। মানে সবাইকে নিয়ে আনন্দ করব, সবাইকে নিয়ে ওরকম ধরনের নয়, আমি আলাদা হয়ে যাওয়া, ঘর বন্ধ করে পড়াশোনা করব, ঘর বন্ধ করে আমি মোবাইল দেখবো, ঘর বন্ধ করে বন্ধুদের সাথে কথা বলবো, একটা সেপারেট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু যখন 8 নাম্বার এবং 12 নাম্বার ঘরের মধ্যে একত্রীকরণ ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু কি হয়, অত্যন্ত নেগেটিভ। এটা আমি বারবার ধরে বলছি, অত্যন্ত নেগেটিভ। ও দরজা বন্ধ করে যেন কখনো না থাকে। আমার কাছে বাচ্চা বাচ্চা যত প্রেডিকশন করি, সবার এই এক প্রবলেম কেন ক্রিয়েট হচ্ছে আমি বুঝতে পারছি না। সবার ক্ষেত্রে ও না দরজা বন্ধ করে, দরজা বন্ধ করে। তার মানে আমি ভুল কাজ করছি সেটা আমি বুঝতে পারছি, যাতে আমার বাবা জানতে না পারে, যাতে আমার মা জানতে না পারে, আমার ঘরের লোক জানতে না পারে। পড়াশোনার পরিবর্তে আমি ভিডিও গেম খেলছি, বা পড়াশোনার পরিবর্তে আমি বন্ধুদের সাথে কথা বলছি, বা পড়াশোনার পরিবর্তে আমি ভুলভাল জিনিস দেখছি।
আমি বুঝতে পারছি এইটা পড়াশোনা করা উচিত, এখন এই সমস্ত করা উচিত নয়, কিন্তু আমি বুঝতে পেরেও সেই কাজটা করছি যাতে কেউ, আমার বাড়ির কেউ না জানতে পারে, তাই জন্য দরজা বন্ধ করে দিচ্ছি। এটা অত্যন্ত নেগেটিভ, এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ। আর একে কিন্তু খুব সাবধানে রাখতে হবে, ঋতুস্রাব জনিত কোনো প্রবলেম যেন ক্রিয়েট না হয়। আমি জানি না এখন ঋতুস্রাব শুরু হয়েছে কিনা, কেননা আমার চেম্বারে অনেকে আছে বলে 10 বছর বয়সে শুরু হয়ে গেছে, কারণ 15 বছর বয়সে হচ্ছে না। যদি ঋতুস্রাব ওর শুরু হয়ে থাকে, ওর মা আছে, ও এগুলো তো ভালো মতন আরো বুঝবেই, পরবর্তীকালে ঋতুস্রাব জনিত প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। হ্যাঁ, ভীষণ ভীষণ সাবধানে থাকতে হবে। ওর বন্ধু ভাগ্য কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, একদম বন্ধু ভাগ্য কিন্তু পজিটিভ নয়। আর অহেতুক অর্থ খরচ করার কিন্তু একটা প্রবণতা ওর মধ্যে মারাত্মক রকমের আমি লক্ষ্য করতে পারছি, মারাত্মক রকমের লক্ষ্য করতে পারছি। ও কিন্তু আস্তে 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 পড়াশোনার প্রতি অনীহা হয়ে যাবার একটা প্রবণতা ওর মধ্যে লক্ষ্য করা যাবে। মোবাইল, ওর হাতে অ্যান্ড্রয়েড ফোন কোনো মতেই দেওয়া যাবে না। করোনা ভাইরাস আমাদের জীবনের মধ্যে সবচাইতে নেগেটিভ প্রভাব কি ফেললো না, ছাত্রছাত্রীদের মোবাইলহীন করে দেওয়ার যে প্রবণতা ছিল, সেখান থেকে কি হয়ে গেল, মোবাইল তাদেরকে দিতে হবে, অনলাইনে ক্লাস। আর আমাদের পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকা, আমরা বেশিরভাগই ইংলিশ মিডিয়াম। আমি তো বললাম, আমরা কেউ এখন সরকারি স্কুল কলেজ পছন্দ করি না, কিন্তু ইংলিশ মিডিয়ামের প্রবণতাই হচ্ছে প্রথমত লুটে পুটে খাও, কেননা আমি খুব ভালো মতন জানি আমাকে এসব শিখিয়ে লাভ নেই। আর দ্বিতীয়ত অনলাইনের ক্লাস হবে, আমরা নিজেরা ফাঁকি মারবো। হ্যাঁ, শিক্ষক শিক্ষিকারা দেখা যাবে ছুটন্ত বাইক আর উড়ন্ত মামুনি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ঘরের মধ্যে বসে তারা পড়িয়ে দিল, কাজ করে দিল। কেননা ইংলিশ মিডিয়ামে শিক্ষক শিক্ষিকা প্রচুর আমার কাছে রয়েছে, আমি খুব ভালো মতন জানি। কথায় কথায় আজকে অনলাইনের ক্লাস হবে, কেন অনলাইনের ক্লাস হবে, এমনকি হোম যখন ঘরের টিউশনই করছে তখনও আজকে অনলাইনের ক্লাস, আজকে আমি যাব না, আজকে অনলাইনে ক্লাস হয়ে যাবে। এই করে করে একটা প্রবণতা ক্রিয়েট করেছে। আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল, রিসেন্ট আমার একটা সভা হয়েছিল, সেখানে যে আপনি যদি কখনো কোনোদিন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হন তাহলে আপনি কি করবেন। আমি বলেছিলাম সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ফোনটাকেই আমি বাতিল করে দেব। প্রযুক্তিহীন হয়ে যায় তবু তো মেরুদণ্ডটা টিকবে, হ্যাঁ, তবু তো আমাদের লক্ষ্য, আমাদের চরিত্রটা ঠিক থাকবে। স্মার্ট। আজকে আপনি ইউটিউব দেখতে চান, আজকে আপনি ইনস্টাগ্রাম না কি দেখতে চান, সব জায়গায় নোংরামি, নারী পুরুষের নোংরামি। আর একে আমরা কি বলছি, সেক্স এডুকেশন। যাই হোক, এইগুলো নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। এর এই নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে, পরিষ্কার কথা। ভালো মতন এই প্রেডিকশনটা শুনবেন, এখানে বেকার কোনো রকমের কোনো কথা বলে লাভ নাই। এবার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে গেলে মেয়েকে কিন্তু আমার কাছে স্যারেন্ডার করতে হবে। দেখা যাবে যে প্রথমে হয়তো মেয়েকে বলাই যাবে না, বা মেয়ে হয়তো কোনো রকমের ধর আমি কোনো অ্যাস্ট্রোলজার মানি না, হ্যান মানি না, এটা বলতেই পারে। তাহলে করতে হবে কি, প্রথমে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই, তার মা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবে, কিন্তু মেয়েকে কিছু কিছু জায়গায় মানে ইনভলভ করতে হয়। মেয়ের সম্মতিটা ভীষণ প্রয়োজন হয়, মেয়ে নিজে না করলেও চলবে, কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর মেয়েকে কিন্তু আমার কাছে স্যারেন্ডার করতেই হবে। অনেক ক্ষেত্রে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার মানে কোন মেয়ে হয়তো বললো ঠিক আছে তুমি যা করছো আমি রয়েছি, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইটা করলো কিন্তু মানতো না। তারপরে এরকম ভুরি এক্সাম্পল রয়েছে, 3-4 মাস পর থেকে আস্তে 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 সে অদ্ভুত ভাবে কিন্তু আমার দ্বারা প্রভাবিত হয়েছে। এরকম তো কোটি কোটি এক্সাম্পল রয়েছে। তাই জন্য আমার যেটা মনে হয়, প্রথমে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করাটা ইমিডিয়েট প্রয়োজন। আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো, স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে 1 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। কেতুকে স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ বলা হয়। তাহলে কেতু যখন নেগেটিভ ভাবে 1 নম্বর ঘরে বসে থাকে, তাহলে স্যাটিসফ্যাকশন বিহীন লাইফ হয়ে যায়। এবার যেহেতু স্পর্শকাতর মন, তাই না, 8 নাম্বার ঘরে চন্দ্র আবার বৃহস্পতির ঘরে 9-6 কানেকশন। আজকের দিনে যদি দেখা যায় বৃহস্পতি এবং বুধ কিন্তু 4 নাম্বার ঘরে বৃশ্চিকের ঘরে বসে রয়েছে। তাহলে আমি যেই দিকে যেটা চাইছি সেটাই পাচ্ছি না, স্যাটিসফাই হতে পারছি না। স্যাটিসফাই না হওয়ার জন্য কি প্রবণতা ক্রিয়েট হবে, যেহেতু 8 নাম্বার এবং 2 নাম্বার, সেই বুধকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, সেও কিন্তু মঙ্গলের ঘরে 4 নাম্বার ঘরে বসে রয়েছে, ইরিটেশন ক্রিয়েট হয়ে যেতে পারে।
হ্যাঁ, সেখান থেকে ক্রোধ রাগ আসতে পারে। এবং লগ্নে কেতু যেহেতু রবির দ্বারা আক্রান্ত হয়ে রয়েছে, সেই রবি আজকের দিনে 5 নাম্বার ঘরে শনির সাথে কানেক্টেড হয়ে রয়েছে। দূর আর ভালো লাগছে না, দূর কোনোদিন দেখা গেল হাত দিয়ে, কোনোদিন দেখা গেল কোনো কিছু বাথরুমে গিয়ে, কখনো কোনোদিন দেখা গেল ট্রাই করলো, কখনো ঘুমের ওষুধ, এই প্রবণতা ক্রিয়েট হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখা গেল প্রথম প্রথম ঘুমের ওষুধকে ঘুমোচ্ছে, কাপ সিরাপকে ঘুমোচ্ছে, তারপর সেটাই প্রবণতা, তারপর দূর এই জীবন আর ভালো লাগছে না, এই নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে। আর মেয়ে আমার 4 দিন ধরে, 7 দিন ধরে, 10 দিন ধরে খুব ভালো ছিল, হঠাৎ করে মায়ের সাথে একটা মানে কথা কাটাকাটি হলো, তারপর দেখা গেল মেয়ে একদম ভাঙচুর করে দিল। দেখা গেল 4 দিনে বা 7 দিনে 8 ঘন্টার জন্য রাখলো, সে 8 ঘন্টায় সে একদম পুরো শ্মশান ভূমি বানিয়ে দিল ঘরটাকে। টিভি ভেঙে এই ভেঙে সেই ভেঙে ছোড়াছুড়ি করে মাকে মারতে গেল, কুকথা বললো। এরকম নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে, যেহেতু মঙ্গলের পাওয়ারটা, কিন্তু মঙ্গল ক্রোধ দিচ্ছে, রাগ দিচ্ছে সবকিছু, কিন্তু এটা আস্তে আস্তে প্রচুর বাড়বে, যেহেতু রবির ইনফ্লুয়েন্সটা ক্রিয়েট হয়ে রয়েছে। আশা করি বুঝতে পারলাম। এই হচ্ছে এই জাতিকার প্রেডিকশন। এরপরেও তার বাবাকে বলছি, তোমার যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে ভয়েসে বা লিখিত আমাকে প্রশ্ন করো। যদিও আমি এখন হোয়াটসঅ্যাপ দেখছি না, আমার চোখের কিছু প্রবলেমের জন্য, আমার পিএরা রয়েছে, তারাই হোয়াটসঅ্যাপ চালনা করছে, শুধুমাত্র আমি স্টুডেন্টদের সাথে কথা বলার সময় হোয়াটসঅ্যাপটা নিই। তবু তুমি প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে যা প্রশ্ন আছে লিখো, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। আর ইমিডিয়েট রেমেডি নেওয়ার প্রয়োজন। এবার বারবার ধরে কি রেমেডি দেবেন, কি ধরনের, আর কখনো কিন্তু আমাকে কল করবেন, আমি ফোন ধরি না, কারণ আমার লক্ষ লক্ষ স্টুডেন্ট, আমার সময় কোথায়? কেউ যদি ফোনে কথা বলার আমার সময় নেই, সারাক্ষণ হোয়াটসঅ্যাপ আসছে, স্টুডেন্ট এলে সেখানে আমার আলাদা আইডেন্টিফিকেশনের জন্য করেই দেওয়া রয়েছে, এরা আমার স্টুডেন্ট, বা আমার তো মনে আছে আমি তাদের সাথে তখন হোয়াটসঅ্যাপে কথা বলি, কিন্তু আমাকে ফোন করার দরকার নেই। আর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই সম্পর্কে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপে কথা হবে। তোমার যা কিছু প্রশ্ন আছে, আমি আবার বলছি, এই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে বা ভয়েসে বলবে, আমি লিখিতভাবে বা ভয়েসে তার উত্তর দেব। এবং সেখানেই কিন্তু আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই সম্পর্কে একদম ডিটেলিং করে দেব। যদি রেমিডি নিতে হয়, ইমিডিয়েট রেমিডিটা নিতে হবে। হ্যাঁ, আর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনে মেয়েকে কাজে লাগবে। রেমিডিটা অ্যাপ্লাই করার 2-3 মাস পরেও মেয়েকে আনলে হবে, কিন্তু আলটিমেট মেয়েকে আমার কাছে স্যারেন্ডার করতেই হবে। মেয়ে যদি, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, একটা কথাই আছে। সুতরাং মেয়ে যদি আমার কাছে স্যারেন্ডার না করে, কেননা রেমিডি মানে মিরাকল ম্যাজিক নয়, কিন্তু পুরোটাই সায়েন্স। এমন অনেক ডাক্তার, মানে কি বলবো, মানে হাই প্রোফাইল মানুষ রয়েছে, আমার স্টুডেন্ট যারা, অনেকেই আমাকে প্রশ্ন করে, আমি এগুলো বুঝিয়েও দিয়েছি, পুরোটাই সায়েন্স। সেটা কে বুঝতে পারছে না বুঝতে পারছে সেটা পরের ব্যাপার। তাই জন্য রেমিডি অ্যাপ্লাই করা এবং আমার কথা শুনে কিন্তু তাকে চলতে হবে, আমি যেভাবে তাকে চলতে বলবো সেরকম ভাবে চলতে হবে, আমার কাছে স্যারেন্ডার করতে হবে, তবেই কিন্তু আলটিমেট। এই ছকের মধ্যে অনেক পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এই প্রশ্নটা কখনো করো না যে কি কি পজিটিভিটি দেখা যাচ্ছে বলুন তো, তার কারণ একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা এবং সেগুলোকে শর্ট আউট করা। পজিটিভিটিকে কোনো রেকটিফিকেশনের প্রয়োজন হয় না, পজিটিভ যে জায়গাগুলো সেগুলোকে রেকটিফাই করার প্রয়োজন হয় না। আমি শুধু এটাই বলতে পারি, 9 নাম্বার ঘরে সূর্য বসে রয়েছে, তার মানে পিতার জায়গাটা অত্যন্ত বলবান, মেন্টালি, ফিজিক্যালি সব জায়গায়। সেখানে বৃহস্পতি বসে রয়েছে, তার মানে অত্যন্ত ভালো মানুষ, জ্ঞানী মানুষ, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 10 নাম্বার ঘরে শুক্র উচ্চস্থ হয়ে বসে রয়েছে, কেতুর নেগেটিভ প্রভাবকে কাটিয়ে দিলে শুক্র ক্ষেত্রটাকে সঠিক করে দিচ্ছে। কেমন? আরেকটা কথা আমি অবশ্যই বলবো, 4 নাম্বার ঘরে রাহু বসে থাকা মানে এই নেগেটিভিটিকে অফ করে, ওই যে বললাম নেগেটিভিটিকে অফ করে আমার কথা শুনলে তবেই পরবর্তীকালে ওর বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। একাধিক গাড়ি, একাধিক বাড়ি এবং বিদেশে বসবাস করা, জমি কেনা, এইগুলো কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? সারা জীবনের জন্য ওকে যেটাতে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে 3 চাকা এবং বহু চাকা দ্বারা ভীষণ সাবধানে থাকতে হবে। জল থেকে ভীষণ সাবধান। ওর বাড়ি বা ওর কর্মস্থল বা ওর এডুকেশন সেন্টার, কোচিং সেন্টার, কোনো কিছু যাতে জলের পাশে না থাকে।
এবং দ্বিতীয়ত পিউরিফাই জল খেতে হবে। জল থেকে কিন্তু পেটের অসুখ বা যে কোনো কিছু হতে পারে। এমনিতে মেয়েটা খুব ভালো মেয়ে আমি লক্ষ্য করতে পারছি, যেহেতু 3 নাম্বার ঘরে শনি থাকা মানে হচ্ছে এগ্রেশন মারাত্মক, কিন্তু সেটা নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আজকের মতন এটুকুই, নমস্কার।